Hello everyone, welcome back to Excel Dynamics. কিছুদিন ধরে দেখতেছি যে 300SR এর যে ইউজারগুলো আছেন তারা তেল নিয়ে বিশাল প্যারা খাইতেছেন। এটা আন্ডারস্ট্যান্ডেবল কজ আমাদের দেশে আছে ফিউলের কোয়ালিটি ইদানিং খুবই বাজে অবস্থা হয়ে গেছে। ইভেন 150cc যারা BS6 বা BS7 ইঞ্জিন যারা ইউজ করতেছেন তারাও হচ্ছে বিশাল ঝামেলার মধ্যে পড়তেছেন তেল নিয়ে। তা আমরা 300SR যারা ইউজার আছেন তারা আমাদের বাইকগুলো এমনিতেই হচ্ছে ফিউল সেন্সিটিভ, তা বাজি ফিউল পড়লে তো আরও প্রবলেম হচ্ছে। ইভেন ইসিইউ যে রিটিউন করা হয়েছে আমাদেরকে, রিটিউনের পরেও হচ্ছে বাজি ফিউলের কারণে দেখা যায় বাইকের ভাইব্রেশন বেড়ে গেছে, ফিউল ইকোনমি কম দিচ্ছে। কিন্তু এত কিছুর পরে there are certain things that you can do to get a better fuel economy out of your bike. আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি এই টপিকটা নিয়ে। অনেকে দেখবেন অ্যাডভাইস দিচ্ছে যে ডিরেক্টলি হচ্ছে 6 গিয়ারে চলে যান, যাওয়ার পরে ওখানে হচ্ছে একটা সার্টেন একটা আরপিএম হচ্ছে ক্রুজ করতে থাকেন, ওইটাই হচ্ছে বেস্ট ফর মাইলেজ। কিন্তু দিস ইজন্ট অলওয়েজ দ্য কেস। আমাদের যে CF Moto 300SR যে বাইকটা আছে ওইটার মধ্যে 3rd থেকে 5th যে গিয়ারে, ওই গিয়ারে 4000 থেকে 6000 আরপিএম এর মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি বাইকটার সবচেয়ে এফিশিয়েন্ট পয়েন্টটা। কাউন্টার ইনটিউটিভ শোনাচ্ছে, তাই না? আচ্ছা, এটা আমি একটা ডেটা ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস দিয়ে হচ্ছে ব্রেকডাউন করতেছি, তাহলে বুঝতে পারবেন যে কেন 6 গিয়ার ইজন্ট ইকুয়াল টু দ্য বেস্ট ইকোনমি। প্রথমে আপনাদেরকে আমার টেস্টিং মেথোডোলজিটা হচ্ছে সাথে ইন্ট্রোডিউস করা দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে আমি এরপরে যে নাম্বারসগুলো আপনাদেরকে দিব, যে ডেটা সেটগুলো দেখাবো, ডেটা সেটগুলো হচ্ছে কোত্থেকে আসছে। লেফটে উপরে যে নাম্বারটা দেখতেছেন না, এটা হচ্ছে গিয়ে এই বাইকের ইনস্ট্যান্ট ফিউল ইকোনমি। তো এটাকে প্রপারলি মাপার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি যদি হচ্ছে থ্রটলটা যখন দিচ্ছেন তখন ইসিও কিছু ট্রানজিয়েন্ট এনরিচমেন্ট হচ্ছে অ্যাড করে যাতে করে কম্বাসনটা স্টেবল থাকে। তখন আপনি হচ্ছে দেখবেন যে এরকমও হইতে পারে যেখানে আপনার তেল খাওয়ার কথা 3 লিটার পার 100 কিলোমিটার, সেখানে হচ্ছে সে খাইতেছে 6-7 ইভেন 10-12 লিটারও এরকম দেখতে পারেন। ওই নাম্বারটা হচ্ছে এটার দিকে নজর দেওয়া দরকার নেই। র্যাদার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্টেডি থ্রটল ইনপুটে একটা স্টেডি আরপিএমে একটা সার্টেন একটা আরপিএমে এসে আপনি ধরে রাখতে হবে। এই অ্যারাউন্ড 10-15 সেকেন্ড ধরে রাখার পরে তখন হচ্ছে ফিউলটা স্টেবিলাইজ হবে, তখন হচ্ছে অ্যাকচুয়ালি স্টেডি স্টেট যে ইকোনমিটা, মানে ওই আরপিএমে যদি আপনি ক্রুজ করতে থাকেন কতটা তেল খাবে সেটা হচ্ছে শো করবে। তো ধরেন কথার কথা, আপনি যদি দেখেন 4.1 লিটার পার 100 কিলোমিটার অ্যাট 4000 আরপিএম, মানে হচ্ছে আপনি 4000 আরপিএমে যদি হচ্ছে কনস্ট্যান্টলি চলতে থাকেন তাহলে প্রতি 100 কিলোমিটার আপনার বাইকটা হচ্ছে 4.1 লিটার ফিউল হচ্ছে কনজিউম করবে। আরও কিছু কাভিয়েট দিয়ে নিই। এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটা স্ক্রিন ক্যাপচার নিয়েছিলাম 2025 সালে যে 300SR যে মডেলটা আছে সেটার ওনার্স ম্যানুয়াল থেকে। তো অ্যাকর্ডিং টু দ্য ওনার্স ম্যানুয়াল আমার বাইকটার হচ্ছে ফিউল কনজাম্পশন হওয়ার কথা 3.2 লিটার পার 100 কিলোমিটার, অর্থাৎ পার লিটার ফিউলে আমার বাইকটা হচ্ছে 31.25 কিলোমিটার হচ্ছে চলার কথা, বাট দ্যাটস নট দ্য কেস। আমার বাইকটার আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে এটা অ্যাভারেজ ফিউল ইকোনমিটাও হচ্ছে সে দেখায়। তো অ্যাকর্ডিং টু দ্যাট খেয়াল করে দেখেন, এখানে দেখাচ্ছে 3.7 লিটার পার 100 কিলোমিটার, মানে অ্যারাউন্ড 27 কিলোমিটার পার লিটার আমার বাইকটা ফিউল ইকোনমি দিচ্ছে। এখন ফিউল ইকোনমি কম পাওয়ার পিছনে অনেকগুলো ভেরিয়েবলস কাজ করতে পারে। ফার্স্ট অফ অল আমার বাইকটা হচ্ছে ভালভ লুজ, দেন হচ্ছে এই বাইকটা হচ্ছে 95 অক্টেনের জন্য রেট করা, কিন্তু আলটিমেটলি আমরা 95 অক্টেন এখানে পাচ্ছি না। তারপরে হচ্ছে বাইকটার ইসিও হচ্ছে আপডেট দেওয়া যাতে করে নকিং যাতে না হয়, যে কারণে একে তো ফিউল মিক্সচারটা ওরা এনরিচ করে রাখছে, তার উপরে হচ্ছে ইগনিশন টাইমিংটা হচ্ছে রিটার্ড করা। তো আমি যেগুলো বললাম এগুলো বাদে আরও অনেক ভেরিয়েবলস আছে, সবগুলো মিলে হচ্ছে টোটাল জিনিসটার কারণে ফিউল ইকোনমিটা হচ্ছে কিছুটা কমে গেছে। এই সেম জিনিসটা যদি আপনি টেস্ট করেন আর এক্সটার্নাল কিছু ভেরিয়েবলসের কারণেও হচ্ছে আপনার ফিউল ইকোনমি কম বা বাড়তে পারে, যেমন আপনার টায়ার প্রেশার, আপনার নিজের ওয়েট, আপনি কোনো পিলিয়ন কি নিয়েছেন নাকি নেন নাই, যেদিন চালাচ্ছেন সেদিন কি উইন্ডি কোনো ডে ছিল কিনা, অর্থাৎ ক্রস উইন্ড ছিল কিনা কিংবা ফরওয়ার্ড উইন্ড ছিল কিনা, রোডের কন্ডিশন কীরকম, আপনার টায়ারগুলো ওয়্যার অ্যান্ড টিয়ার কতটুকু হয়েছে, আপনার চেইনের প্রেজেন্ট কন্ডিশন কেমন, অনেক ভেরিয়েবলসের কারণে কিন্তু এগুলো চেঞ্জ হতে পারে।
তবুও জাস্ট ফর স্যানিটিস চেক যে আমার বাইকটা অপারেটিং নর্মালি, এটা দেখানোর জন্য আমি একটা ফেয়ারলি হাই স্পিড একটা রান হচ্ছে রেকর্ড করছিলাম। এই জিনিসটা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন যে বাইকটা হচ্ছে নর্মালি অপারেট করতেছে কিনা। জাস্ট কুইক নোট, এখন যেটা দেখলেন দিস ইজ ভেরি আনসেফ। সো নিজের সেফটিটা হচ্ছে এনশিওর না করে হচ্ছে স্পিডিংগুলো করবেন না। আমি হচ্ছে প্রপারলি হচ্ছে আগে শিওর হয়ে নিছি যে রোড অ্যাকচুয়ালি ফাঁকা, আর প্লাস খুব ছোট একটা ন্যারো স্ট্রেচ অফ রোডে হচ্ছে এই জিনিসটা করছিলাম। ওকে, সো উইথ দ্যাট সাইড চারটা দিকে খেয়াল করেন। লেফট মোস্ট কলামটায় হচ্ছে বাইকের আরপিএম হচ্ছে প্লট করা, আর টপ মোস্ট রোতে হচ্ছে বাইকের গিয়ার হচ্ছে প্লট করা। সো ফর এক্সাম্পল আপনি যদি থার্ড গিয়ারে থাকেন, 6000 আরপিএমে যদি চালান, আপনার বাইকটা হচ্ছে 2.9 লিটার্স অফ ফিউল কনজিউম করবে পার 100 কিলোমিটার। মাথায় রাখবেন সবগুলো নাম্বার কিন্তু পার 100 কিলোমিটারে করা। আর বাইকটার ডিজাইনাররা যেহেতু বলছেন যে আইডিয়ালি বাইকটা হচ্ছে 3.2 লিটার্স অফ ফিউল পার 100 কিলোমিটার কনজিউম করবে, এখানে যেখানে হচ্ছে 3.2 লিটারের উপরে খাচ্ছে যে আরপিএমগুলোতে আর যে গিয়ারগুলোতে, আমি সেগুলোকে হচ্ছে লাল করে রাখছি। এখন ভিজুয়ালি জিনিসটা বোঝার সুবিধার্থে সেম ডেটা সেটটাকে হচ্ছে একটা গ্রাফে আমি পরিণত করছি। এখন এখানে এক্স অ্যাক্সিসে হচ্ছে আপনার ফিউল ইকোনমিটা দিচ্ছে পার 100 কিলোমিটারে, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আপনার বাইকের আরপিএমটা শো করতেছে। তো একদম রাইটের দিকে খেয়াল করেন, ফোর্থ গিয়ার এবং ফিফথ গিয়ার এই দুইটার কালারটা দেখেন, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে ব্লু। তো সবচেয়ে লোয়েস্ট নাম্বার দিচ্ছে হচ্ছে এই দুইটা লাইনই আপনার 4000 আরপিএম থেকে শুরু করে 6000 আরপিএম পর্যন্ত। অর্থাৎ আমাদের যে বাইকটা আছে 300 SR, এই বাইকটা ইউজুয়ালি থার্ড, ফোর্থ এবং ফিফথ গিয়ারে আপনি যদি 4000 থেকে 6000 আরপিএমের মধ্যে থাকেন, আপনি সবচেয়ে ভালো ফিউল ইকোনমি পাবেন। বিয়ন্ড দ্যাট আপনার ফিউল ইকোনমিটা ওয়ার্স হতে থাকবে। আবার এর নিচেও যদি যান, 4000 আরপিএম নিচেও যদি চলে যান, সেক্ষেত্রেও হচ্ছে ফিউল ইকোনমিটা হচ্ছে ওয়ার্স হতে থাকবে। যে কোনো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের একটা বেস্ট এফিসিয়েন্সি আইল্যান্ড থাকে, যেটাকে কিনা বিএসএফসি বলা হয়, ব্রেক স্পেসিফিক ফিউল কনজাম্পশন। এটা মেজার করা হচ্ছে আপনি পার কিলোওয়াট উৎপাদন করার জন্য কত গ্রামস অফ ফিউল হচ্ছে খরচ করতেছেন। তো ইউজুয়ালি স্মল সিঙ্গেল সিলিন্ডারগুলো যেটা করে সেটা হচ্ছে ধরেন মডারেট আরপিএম প্লাস হচ্ছে মডারেট লোড, এইগুলাতে এই জোনটাতে হচ্ছে সবচেয়ে ভালো ফিউল ইকোনমি দেয়। আপনি যদি আইডলে থাকেন কিংবা নিয়ার রেড লাইন থাকেন, তখন আপনার ফিউল ইকোনমি কিন্তু বাজে হইতে থাকবে। আর 300 SR এর ক্ষেত্রে যে ডেটাটা যেটা শো করতেছে সেটা হচ্ছে থার্ড গিয়ার থেকে ফিফথ গিয়ার পর্যন্ত 4000 থেকে 6000 আরপিএমই হচ্ছে সবচেয়ে সুইট জোন। এখানে কিনা হচ্ছে এই জায়গাটাতে সে এনাফ লোড পাইতেছে যাতে কোনো পাম্পিং লসেস না হয়। পাম্পিং লসেস মানে হচ্ছে আপনার বাইকটা বাতাস হচ্ছে খাচ্ছে, সেটার সাথে ফিউল মিক্স করতেছে, দেন গিয়ে এক্সস্ট দিয়ে সেটাকে পিছন দিয়ে বের করে দিচ্ছে। এই যে দুইটা জোন, এখানে একটা প্রেশার ডিফারেন্স থাকে। এই প্রেশার ডিফারেন্সটার পুরো চাপটা যায় হচ্ছে আপনার পিস্টনের উপরে। তো যখন আপনি এই যে সুইট স্পটটাতে যখন থাকবেন না, তখন আপনার থ্রটল বডিটা মোটামুটি ফেয়ারলি ভালোভাবে ওপেন থাকে, যে কারণে হচ্ছে এই প্রেশার ডিফারেন্সটা খুব বেশি হয় না, যে কারণে আলটিমেটলি পাম্পিং লসটা হয় না। কিন্তু আপনি যদি খুব হাই আরপিএমে থাকেন, তখন আপনার থ্রটল বডিটা বেয়ারলি ওপেন, তো যে কারণে প্রেশার ডিফারেন্সের কারণে একটা পাম্পিং লস হচ্ছে। আর প্লাস হচ্ছে অনেক হাই আরপিএমে যদি থাকেন, প্লাস হচ্ছে হাই স্পিডেও যদি থাকেন, দেখা যাচ্ছে যে ফ্রিকশন প্লাস প্যারাসিটিক লসেস যে একটা বলে একটা টার্ম আছে,
প্যারাসিটিক লস বলতে আমি বোঝাচ্ছি এমন কিছু ফোর্সেস যেগুলো কিনা হচ্ছে আপনার ক্র্যাঙ্কশ্যাফট থেকে পাওয়ার নিচে, কিন্তু এগুলো আপনার বাইকটাকে ডিরেক্টলি হচ্ছে সামনে যাইতে কোনো হেল্প করতেছে না। সেটা আপনার ধরেন কি কিছু এক্সাম্পল হতে পারে, যেমন আপনার অয়েল পাম্পটা, ওয়াটার পাম্পটা, এটা পাওয়ার কনজিউম করতেছে, যেটা কিনা আপনার তেল আর হচ্ছে কুলেন্ট এগুলোকে সার্কুলেট করতেছে, বাট এটা বাইকটাকে হচ্ছে ফরওয়ার্ড যাইতে হচ্ছে কোনো হেল্প করতেছে না। দেন গিয়ে আপনার অল্টারনেটর বা আপনার যে স্টেটরটা আছে, ক্লাচ, তারপর আপনার গিয়ার বক্সে সেগুলো ড্র্যাগ, তারপর আপনার যে চেইন, স্প্রকেট, এগুলোর যে রেজিস্ট্যান্স, এই সবগুলো মিলেই হচ্ছে আপনার প্যারাসিটিক লসেস। আমাদের 300 SR-এর ক্ষেত্রে এই সবগুলো ফোর্সেস হচ্ছে সবচেয়ে কম এফেক্ট করে বাইকটার উপরে, যেটা বললাম একটু আগে, যে আমাদের সুইট স্পটটাতে, অর্থাৎ থার্ড গিয়ার থেকে 5th গিয়ারে 4000 থেকে 6000 RPM-এ। আর এক্স্যাক্টলি এই কারণেই আপনি 6th গিয়ারে যখন যাচ্ছেন সেখানে হচ্ছে ফিউল ইকোনমিটা 5th গিয়ার থেকে বেটার হচ্ছে না, কারণ আপনি খুব একটা টল গিয়ার হচ্ছে রান করতেছেন, যে কারণে হচ্ছে এটা মিনস হচ্ছে আপনি অফেন লোয়ার পিএমে থাকতেছেন। তো লোয়ার পিএমে থাকা মানে হচ্ছে থ্রটল ওপেনিংটা হচ্ছে স্মল, আর এই কারণে হচ্ছে পাম্পিং লসটা হচ্ছে হাই, অর্থাৎ আপনার ইঞ্জিনটা হচ্ছে এক্সট্রা ওয়ার্ক করতেছে টু সাক এয়ার। তবে আরেকটা কারণ আছে, এখানে ফর্মুলাগুলো একটু দেখেন। উপরে যে ফর্মুলাটা ওইটা হচ্ছে গিয়ে এয়ারোডাইনামিক ড্র্যাগ ফোর্সের। এখানে এফডি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারোডাইনামিক ড্র্যাগ ফোর্স, এটা নিউটনের প্রকাশ করে। দেন গিয়ে হচ্ছে রো হচ্ছে গিয়ে এয়ার ডেন্সিটি, সি লেভেলে যা থাকে তাই। সিডিটা হচ্ছে ড্র্যাগ কোএফিশিয়েন্ট, এটা বাইকের শেপের উপর হচ্ছে নির্ভর করে। এটা হচ্ছে গিয়ে আপনার ফ্রন্টাল এরিয়া, অর্থাৎ আপনার বাইকের সামনে যে শেপটা, যেটার মধ্যে হচ্ছে বাতাস এসে ধাক্কা মারতেছে সেটা। আর ভি হচ্ছে আপনার স্পিড রিলেটিভ টু এয়ার কতটুকু, এটা মিটার পার সেকেন্ডে হচ্ছে প্রকাশ করে। তো এখন এই ফর্মুলাটার থেকে একটা জিনিস ইন্টারপ্রিট করতে পারতেছেন মনে হয় আপনারা, যে আপনি যত দ্রুত যাবেন ততটুকু বাতাস হচ্ছে বাইকটাকে কাটাইতে হইতেছে, আর এই ফোর্সটা হচ্ছে আপনার স্পিডের সাথে কোয়াড্রেটিক্যালি হচ্ছে বাড়ে। এবার নিচে কোয়েশ্চেনটা দেখেন, এটা হচ্ছে এই যে মাত্র হচ্ছে ড্র্যাগ ফোর্সটা দেখলেন না, যে আমার স্পিডের সাথে হচ্ছে সে বাড়তেছে ড্র্যাগ ফোর্সটা, সেটাকে ওভারকাম করার জন্য কতটুকু হচ্ছে পাওয়ার দরকার সেটাকে হচ্ছে প্রকাশ করতেছে। এইখানেও ইন্টারপ্রিটেশনটা হচ্ছে গিয়ে আপনি যত স্পিড উঠাবেন সেই স্পিডটা উঠাইতে আরও বাড়ানোর জন্য যতটুকু পাওয়ার দরকার সেটা আপনার স্পিডের সাথে হচ্ছে কিউবিক্যালি বাড়ে। এটা হচ্ছে জাস্ট ইন শর্ট হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেইন করা, যে 150 সিসি একটা বাইকের স্পিড 150 কিলোমিটার পার আওয়ার যদি উঠতে পারে, একটা 300 সিসির বাইকের কেন 300 কিলোমিটার পার আওয়ার গতি উঠে না। এটা হচ্ছে এই হাই স্পিডে যখন আপনি যাচ্ছেন তখন এই এয়ারোডাইনামিক ড্র্যাগ ফোর্সটাই হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজনস কেন হচ্ছে একটা ভেহিকল হচ্ছে চাইলে ধূপধাপ হচ্ছে স্পিড হচ্ছে ডাবল ট্রিপল করতে পারতেছে না। তো ফাইনালি আপনি যখন টপ গিয়ারে থাকতেছেন ইন হাই স্পিড, আপনার বাইকের ইঞ্জিনটা মেইনলি হচ্ছে বাতাসে যে এয়ারোডাইনামিক ফোর্সটা আছে, ড্র্যাগটা আছে, সেটাকেই হচ্ছে ওভারকাম করার চেষ্টা করতেছে। তো যে কারণে হচ্ছে আপনার ফিউল কনজাম্পশন এক্সপোনেনশিয়ালি হচ্ছে বাইরে যায়। আচ্ছা, এবার আমার টেস্ট রুটটা দেখেন। আমি হচ্ছে পুরান ঢাকা থেকে রওনা দিয়ে দেন গিয়ে গেলাম হচ্ছে মাওয়া, সেখান থেকে আবার হচ্ছে ফিরে আসছি। সো এখানে অ্যারাউন্ড ধরেন 7-8 কিলোমিটারের মতন, আর একটু বেশি হবে মনে হয়। ওটা ছিল সিটি রান, সিটিতে ভালোই জ্যাম ছিল, আর প্লাস হচ্ছে বাকিটা তো হাইওয়ে দেখতেই পাচ্ছেন। তো এখানে টেস্ট করার পারপাস আমি যা করছি, প্লাস হালকা পাতলা টানাটানিও করছি, এগুলো সব কিছু মিলে আমার টোটাল 93 কিলোমিটার পথ হচ্ছে আমার পাড়ি দিতে হয়েছে। এই 93 কিলোমিটার পথে হচ্ছে আমার ফিউল ইকোনমি আসছে হচ্ছে 24.7 কিলোমিটার পার লিটার। আর এখন স্ক্রিনে হচ্ছে দেখতে পাবেন আমার লাস্ট 5টা রিফিউলের ফিউল ইকোনমিটা আমি কী পাইছি। তো অ্যারাউন্ড সিটিতে হচ্ছে ইউসেজে আমি 19-20-22 এর বেশি হচ্ছে ইউজুয়ালি পাই না। কারণটা হচ্ছে ওখানে বেশিরভাগ সময় হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টপ অ্যান্ড গো ট্রাফিকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারে থাকতে হয়। আর হচ্ছে আমার বাইক দেখাচ্ছে হচ্ছে যে আমি 27 কিলোমিটার পার লিটার হচ্ছে পাই। এটা স্লাইটলি অপটিমিস্টিক, এটা কারণ ড্যাশটা হচ্ছে আপনার আমাদের যে ইনজেক্টরটা আছে ওইটার পালস উইথটা প্লাস হুইল ডিস্টেন্স এগুলো দিয়ে হচ্ছে ফিউল ইকোনমিটা হচ্ছে মেজার করে। তো ধরেন ক্যালিব্রেশনে যদি সামান্য একটু এদিক সেদিক থাকে, আপনার বাতাস, তারপর হচ্ছে ফিউলের গ্রেড আর অ্যাভারেজিং যে উইন্ডোটা আছে, ওগুলোর কারণে দেখা যায় ট্যাঙ্ক টু ট্যাঙ্ক যে আপনার ফিউল ইকোনমিটা আপনি যেটা পাচ্ছেন ওইটার সাথে ড্যাশেরটার হচ্ছে একটু সামান্য অমিল থাকে। আচ্ছা, গোয়িং ব্যাক টু দ্য ওনার্স ম্যানুয়াল অ্যাগেন,
আমাদের দেখেন আমাদের বাইকটার প্রাইমারি রিডাকশন রেশিওটা কত 2.8 আর ফাইনাল রিডাকশন রেশিওটা হচ্ছে 2.929 আর এরপরে হচ্ছে প্রত্যেকটা গিয়ারে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স প্রত্যেকটা গিয়ারে আবার নিজস্ব একটা রিডাকশন রেশিও আছে। তো এই প্রাইমারি দেন গিয়ে হচ্ছে ফাইনাল আবার প্রত্যেকটা গিয়ারের নিজস্ব রেশিও তিনটার মাল্টিপ্লিকেশন করে আপনি টোটাল রিডাকশন রেশিওটা হচ্ছে বের করতে পারবেন। এখন এই ডেটাটা আপনাকে কি বলবে যে আপনার হুইলটার প্রত্যেকবার ঘোরার জন্য আপনার ইঞ্জিনটাকে হচ্ছে প্রত্যেকটা গিয়ারে কতবার হচ্ছে ঘুরতে হবে। তো চলেন এটা একটু ক্যালকুলেট করে আপনাকে দেখাই। এখন এই ডেটাটা কিভাবে হচ্ছে ইন্টারপ্রেট করবে আমি বলি। দেখেন ফার্স্ট গিয়ারে এফেক্টিভ রেশিওটা হচ্ছে 27.3, মানে ফার্স্ট গিয়ারে যদি আপনি থাকেন আপনার হুইলটা যখন একবার ঘুরতেছে ওই হুইলটাকে একবার ঘোরানোর জন্য আপনার ইঞ্জিনটাকে টোটাল 27.3 টাইমস হচ্ছে তাকে ঘুরতে হচ্ছে, 27.3 বার ঘুরতে হচ্ছে। সেকেন্ড গিয়ারে গেলে সেটা হচ্ছে 17.4, থার্ড গিয়ারে গেলে হচ্ছে 12.9। তো এইভাবে হচ্ছে 6 গিয়ার পর্যন্ত যায় আর কি। খেয়াল করে দেখছেন ফার্স্ট গিয়ারে হচ্ছে ইঞ্জিনটাকে অনেক ঘুরতে হইতেছে হুইলটাকে জাস্ট একবার ঘোরানোর জন্য। সেকেন্ড গিয়ারও হচ্ছে অনেকটুকু জাম্প করে কমে আসছে, থার্ড গিয়ারে আরও একটা মোটামুটি বড় একটা জাম্প দিছে, দেন গিয়ে থার্ড থেকে শুরু করে ফিফথ গিয়ারে হচ্ছে কিন্তু তেমন কিন্তু হচ্ছে কমে নেই। তো সুপার শর্ট গিয়ারে হচ্ছে বেসিক্যালি আমাদের বাইকটাকে হচ্ছে জাস্ট লঞ্চ করানোর জন্য, ওখানে ক্রুজ করার জন্য না, এগুলো শর্ট রেশিওটা রাখাই হয় হচ্ছে বাইকটা ক্রল করতেছে যাতে ধূপধাপ করে হচ্ছে যে তখন টর্কটা বেশি থাকে বাইকটাকে যাতে ধূপ করে আপনি লঞ্চ করাইতে পারেন। তা আমাদের 300 SR-এ ফার্স্ট গিয়ারটা হচ্ছে পার্টিকুলারলি হচ্ছে খুবই হেভি ফিউল কনজিউম করে। সেকেন্ড গিয়ার থেকে অনওয়ার্ডস সে আস্তে আস্তে হচ্ছে কমায় আনে, ফিফথ গিয়ার পর্যন্ত হচ্ছে কমতে থাকবে। দেন আপনি আবার যদি সিক্সথ গিয়ারে যান, সিক্স গিয়ারে যাওয়ার পর আপনি মাথা রেখেন আপনার ফিফথ গিয়ার থেকে যখন সিক্স গিয়ারে যাচ্ছেন আপনার স্পিড কিন্তু তখনও বাড়াচ্ছেন। যদি বাড়ান তখনও যেটা হবে সেটা হচ্ছে আপনার তখন এয়ারো ড্র্যাগটা হচ্ছে ডমিনেট করবে, আর প্লাস হচ্ছে আপনি যদি স্পিডটা সেম রাখেন তখন হচ্ছে পাম্পিং লস হবে, বিকজ ফিফথ গিয়ার থেকে একই স্পিডে রেখে সিক্স গিয়ারে যখন যাবেন আপনার আরপিএমটা হচ্ছে নিচের দিকে নেমে আসবে, তো পাম্পিং লস হবে। তো যে কারণে 300 SR-এর ক্ষেত্রে সবচেয়ে আইডিয়াল ক্রুজিং গিয়ারগুলো হচ্ছে গিয়ে আপনার 3, 4 এবং 5 ডিপেন্ডিং অন ইউর স্পিড। তো টোটাল জিনিসটা যদি আপনি সামারি করেন আপনার রাইডিং টেকওয়েজ হচ্ছে গিয়ে ক্রুজ করার চেষ্টা করবেন হচ্ছে 3, 4 এবং 5 নাম্বার গিয়ারে, এবং চেষ্টা করবেন হচ্ছে 4000 থেকে 6000 RPM এর মধ্যে থাকতে, তাহলে সবচেয়ে হচ্ছে বেস্ট ইকোনমিটা পাবেন। এবং ফার্স্ট গিয়ার থেকে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল শর্ট শিফট করে বের হয়ে যাবেন, বাট তাই বলে হচ্ছে আপনি পরে গিয়ারগুলোতে গিয়ে টলার গিয়ারগুলোতে গিয়ে আপনি ইঞ্জিনটাকে লাগ করবেন, মানে 2000-3000 RPM এ চলার চেষ্টা করবেন, সেটা আবার করি না, এটা কিন্তু ইঞ্জিনের জন্য ক্ষতি। আর যত স্মুথ থ্রটল দেবেন আপনার ট্রানজিয়েন্ট যে এনরিচমেন্টটা তেল যে ডাম্পিং করতেছে সেটা তত কম হবে স্পিডটা বাড়ানোর জন্য, সেক্ষেত্রে হচ্ছে ফিউল ইকোনমিটা আপনি বেটার পাবেন। আর প্রপার টায়ার প্রেশারও মেনটেন করেন। আমাদের 300 SR-এর ওনার্স ম্যানুয়ালে যেটা বলতেছে যে ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুইটাই হচ্ছে 32.6 PSI রাখার জন্য, বাট মাথায় রেখেন এটা কিন্তু সোলো রাইডিংয়ের জন্য। আপনি যদি পিলিয়ন যদি নেন তাহলে রিয়ার যে টায়ারটা আছে সেটাকে হচ্ছে 36 থেকে 38 PSI-তে রাখলে হচ্ছে সবচেয়ে বেস্ট। এতে করে যেটা হবে আপনার বাইকটা পেছন দিকে স্যাক করবে না, আর মানে বেসিক্যালি বাইকের যে জিওমেট্রিটা এই জিওমেট্রিটা হচ্ছে সে ধরে রাখতে পারবে, আর এক্সেসিভ টায়ার ওয়ারও হচ্ছে হবে না। আর আপনার চেনের কন্ডিশন, এয়ার ফিল্টার হচ্ছে ক্লিন রাখা, এগুলো তো হচ্ছে ডেফিনেটলি করবেনই। এনিওয়ে দ্যাটস ইট ফর টুডে। ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে ডেফিনেটলি গিভ ইট আ লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিলেন। Till the next video, stay healthy. Allah Hafiz.